কথাগুলো শুনে অদ্রিজা ঠোঁট প্রসারিত করে হাসল। পরিকল্পনা সফল হয়েছে দেখে গর্বিত হলো। স্পষ্ট অনুভব করলো তীব্র বেগে বয়ে চলা স্বামীর বুকের ঢিপ ঢিপ শব্দগুলো, আর প্রতিটি হৃদস্পন্দনের কারণ সে। ভাবতেই যেন মন কাননে প্রজাপতিরা নেচে উঠল, আবেশে ভরে উঠল অন্তঃকরণ। তবে জবাব দিল না কিছুই, মুখে একবার প্রকাশও করলো না। তাকেও দেখতে কত সুন্দর লাগছে, স্বামীকে দেখেও। আর সে ক্রাশ নামক বাসটা ঠিকই খেয়েছে। চোখ জুড়িয়েছে তার কৃষ্ণাঙ্গ পুরুষের এই রূপ দেখে। বড় ভাইয়ের দেখা দেখি বাকি দুজনও হাত বাড়িয়ে দিল নিজ নিজ অর্ধাঙ্গিনীর পানে। হাতে হাত রাখতেই সবাই ঘুরে পা বাড়ালো বাইরের দিকে। রোনাকের বইয়ের প্রশংসা করার সাহস হলেও নাসিম পারল না মনের কথাগুলো ব্যক্ত করতে। তবে সম্পূর্ণটা আড়াল করেও রাখতে পারল না। আর চোখে তাকিয়ে রইল কষ্ট করে আয়ত্ত করা নিজ প্রিয়তমার পানে। মুখ ফসকেই বলে উঠল, আপনাকে ভীষণ সুন্দর লাগছে ঈশানী। ঈশানী শুনল, মনে মনে হাসলো মেয়েটা। তবে আজও মুখে প্রকাশ পেল অব্যক্ত অভিমানী রাগ। কতদিন বাদে ছেলেটা সরাসরি আর মন থেকে প্রশংসা করলো। এতটুকুই কি যথেষ্ট নয়? তবুও মুখটাকে শুধুমাত্র ছেলেটার জন্য গম্ভীর রাখলো। গাম্ভীর্য ভাব বজায় রেখে আওড়ালো, ধন্যবাদ, তবে আপনাকে একদম মানায়নি। সত্যিই বুঝি? কই, ভাইয়েরা দেখে তো বললো না। অবশ্য তারও এমন স্যুট বুট পরে কেমন লাগছে ব্যাপার না, একদিনের জন্য। আর মেয়েটার খাতিরে সে তো সব কিছুই মানিয়ে নিতে আর মেনে নিতেই তৎপর, আর সর্বদা থাকবেও। কথা না বাড়িয়ে নিজেও চুপচাপ পা চালিয়ে চলল স্ত্রীর সাথে। এসব ব্লেজার, দামি শার্ট, প্যান্ট পরে তমালি শরীরে যেন চুলকানি শুরু হয়েছে। কাল হঠাৎ বোনটা এসে এসব ধরিয়ে দিল। নাও করতে পারেনি মুখের ওপর তখন। দেখতে তো খারাপ লাগছে না, কিন্তু মানুষ যদি জানে সে বোনের শ্বশুর বাড়ি থেকে দেওয়া পোশাক পরেছে, তাহলে মানুষ কি ভাববে? আর দিলেও এত দামি স্যুট কেন দিতে হবে? ধুর, যা পরার পরে ফেলেছে, এখন এত ভেবে কি হবে? ভাবনা বাদ রেখে রুম থেকে বেরিয়ে এলো। বাড়ির ভেতর কেমন চুপচাপ, সবাই হয়তো বাইরে আছে। সে কি লেট করে ফেললো? লেট হলেই বাকি। এত সব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে করতে সে এখন বিরক্ত। কাল দ্রুত বাড়ি ফিরতে পারলেই হয়। সিঁড়ি বেয়ে সবে নিচে পা রাখলো, ভাবলো দ্রুত বাইরে যাবে। তখনই কানে প্রবেশ করলো সেই মেলি ছটপটানো অভিমানী স্বর। সবাই কত খারাপ, আমার জন্য কেউ একটু অপেক্ষা করলো না। ভাই ভাই বলে কেউ, ছোট বলে কেউ পাত্তাই দেয় না, পচা সবাই। পরিচিত কণ্ঠস্বর পেতেই তমাল হালকা ফিরে তাকালো, পুনরায় চোখ নামিয়ে সামনে নিল। কিন্তু মনে হলো ভুল কিছু দেখেছে। পুনরায় তড়িৎ চোখ ঘুরিয়ে তাকালো সিঁড়ির দিকে। শাড়ি পরিহিত এক ছোট্ট রমণী সাবধানে পা ফেলে এগিয়ে আসছে নিচের দিকে, আর ক্রমাগত বকবক করছে। কিন্তু সে ডুবে গেল মেয়েটার গভীরে। শাড়ি পরায় মেয়েটাকে এক কিশোরী নয়, বরং যুবতী লাগছে যেন। ফর্সা শরীরে জড়ানো ব্লু রঙের শাড়িটাই যথেষ্ট ছিল তার ধ্যান কাটতে। আর ওই কাজল টানা আঁখি দুটি তার যেন অন্য এক পৃথিবীতে নিয়ে গেল মন ভাঙা ছেলেটাকে। হঠাৎ করেই যেন ছেলেটার শ্বাস দ্রুত গতিতে চলতে শুরু করলো। পানি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। চোখ সরাতে চেয়েও সক্ষম হলো না সে। চোখ জোড়ায় মেয়েটার প্রতি মুগ্ধতার রেশ স্পষ্ট ফুটে উঠল। রায়া বিরক্তি নিয়ে নামতে নামতে হঠাৎ থেমে দাঁড়ালো যখন সিঁড়ির ঘোড়ায় তমালকে দেখতে পেল। কাউকে পেয়ে খানিকটা খুশি হলো রায়া, তবে বিস্ময়ে সে ঘিরে ধরলো যখন তমালকে তার পছন্দ করা পোশাকে দেখলো। আর অন্যরকম চাহনিতেই ছেলেটাকে তার পানেই তাকিয়ে থাকতে দেখলো। এই পোশাক সে কালী ভাবিকে বলেছিল আনতে, তার ভাইদের সাথে পরলে ভালো লাগবে। সত্যিই ভালো লাগছে ছেলেটাকে। এক মুহূর্তের জন্য যেন নিচেই ডুবলো ছেলেটার মাঝে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলে উঠল, এই যে বেয়াদব বেয়াই, এমন করে তাকিয়ে আছেন কেন? প্রেমে ট্রেমে পড়েছেন নাকি? আজ সত্যিটা বলুন, সুন্দর লাগছে না আমাকে? প্রশ্নবাণে বিদ্ধ হয়ে তমাল নিজের ঘর থেকে বের হলো। তার কি এমন হয়েছিল যে মেয়েটাকে এমন মুগ্ধ চোখে দেখছিল? ছি! গলা খাকারি দিয়ে নিজেকে ঠিক করলো। আমতা আমতা করে বলে উঠল, হুম, ওই লাগছে আর কি, কিছুটা সুন্দর। তবে বাচ্চাদের প্রেমে আমি পড়ি না। তুই ভুল ভেবে নিজের মাথা খারাপ করো না পিচ্ছি। রায়া হাসলো। প্রেমে পড়ার বিষয় জানে না, কিন্তু ছেলেটা এই যে তার প্রশংসা করতেও আমতা আমতা করছে, এটা দেখেই হাসি পাচ্ছে। মুখ ঘুরিয়ে খুশি মনে আওড়ালো, হয়েছে, আর নাটক করতে হবে না, চলুন দ্রুত। আর হ্যাঁ, আপনাকে সুন্দর লাগছে। আফটার অল আমি চয়েস করেছি বলে কথা।
তমালের খানিকটা ভ্রু কুচকে এলো। এই মেয়ে তার জন্য পোশাক চয়েস করে এনেছে। ও খোদা, তবে কথা বাড়াতে ইচ্ছে না, নয়তো দেখা যাবে এই মেয়ে কথা বলে তার মাথায় খারাপ করে দিবে। পায়ে পা মিলিয়ে দুজন অগ্রসর হলো সম্মুখে। তমাল কিছু ভেবে হঠাৎ শুধিয়ে উঠল। আচ্ছা, তোমাদের বাড়ি কি একটা নাটক মঞ্চ নাকি সিনেমা হল, নাকি বাড়ির সবাই অভিনেতা? সবাই এত নাটক করে কেন বলো তো? রায়া বুঝলো না তমাল কি বলতে চাইছে। সে স্থির দাঁড়িয়ে কোমরে 2 হাত ঠেকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তমালের পানে। ভ্রু কুঞ্চিত করে শুধালো। কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। তমালও মেয়েটার দেখা দেখি পুনরায় স্থির হলো। মেয়েটার অমন চাহনি দেখে হতাশ শ্বাস ফেলে বলল। সত্যি বলছি, অমন করে তাকানোর কিচ্ছু হয়নি। আমার বোনের বিয়ের সময় কত নাটক হলো। এক ভাইয়ের পরিবর্তে অন্য ভাই, আবার সেই ভাই কিনা ভাবির ফ্রেন্ডের সাথে পালিয়ে গেল। এখন আবার তোমার আপুর বিয়েতে এত কাণ্ড, তাই মনে হলো আর কি। এরপর তুমি কি করবা কে জানে। রায়াও ভেবে দেখলো ভুল কিছু নয় যেন। সত্যি নাটকেও বোধহয় এমন হয় না, তাই বলে তাকে কেন টানবে এসবে। রেগে গেল রায়া, মুখ ফুলিয়ে আওড়ালো। এক অভিশাপেই আপনার সব শেষ। আরেক অভিশাপ খেতে চাইছেন বুঝি? না হলে এসবের মাঝে আমাকে কেন টানছেন? আমি খুব ভালো মেয়ে। তমাল আশ্চর্য হলো মেয়েটার মুখে অভিশাপের কথা শুনে। আগের দিনেও শুনেছিল। কৌতূহল হয়ে জানতে চাইল। মেয়ে সত্যি করে বলো তো, কি অভিশাপ দিয়েছিস আমাকে? রায়ার অতীত মনে পড়তে গলা ফাটিয়ে হাসতে ইচ্ছে করলো। হেসেও ফেললো মেয়েটা। ইস, সে তো রেগে বলেছিল, কিন্তু তা কিভাবে সত্যি হয়ে গিয়েছিল। হাসি যেন থামছেই না মেয়েটার। তমালের কি হলো কি জানে, সেই হাসির মাঝেও যেন মুগ্ধতা খুঁজে পেল আজ। তবে তা আমলে না নিয়ে সত্যি জানতে তৎপর হলো। রায়া হাসির মাঝে বলে উঠল। আরে, বলছিলাম আপনার প্রেমিকা একদিন অন্যের সাথে পালিয়ে যাবে, আর আমাদের বিয়ে হবে কোনো এক বাচ্চার সাথে। দেখেছেন, সত্যি হয়ে গিয়েছে আমার অভিশাপ। বাকিটুকু সত্যি হবে, আমি শিওর। তমাল হতাশ হলো। এই মেয়ের থেকে এর থেকে বেশি কি আশা করা যায়। হাত জোর করে মাথা নত করে হতাশ কণ্ঠে আওড়ালো। ক্ষমা দে বইন, চল এবার যাই, অনুষ্ঠান শুরু হয়ে গেল। কথা শেষ করেই হাত দিয়ে ইশারা করে সম্মুখে রাস্তা দেখিয়ে দিল। রায়া হাসতে হাসতে হাঁটা দিল। তবে তখনই ঘটল এক অঘটন। প্রথমবার শাড়ি পরার হেতু মেয়েটা সামলাতে ব্যর্থ হলো। শাড়িতে বেঁধে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। তবে পরার আগে দুটো হাত আগলে নিল। রায়া ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল। যখনই বুঝল সে পড়ে যায়নি, তখনই ফট করে চোখ মেলে তাকাতেই একজোড়া ভয়জড়িত চোখের সাথে সন্ধি ঘটল। বুকের অনেকটা কাছাকাছি থাকায় ছেলেটার হৃৎপিণ্ডে ধুকপুকানি বেশ টের পেল। রায়ার কাছে এই কম্পন কেমন যেন ভালো লাগলো। মেয়েটা যেন অন্য জগতে পদার্পণ করলো। শব্দটুকু আরো কাছ থেকে স্পষ্ট শুনতেই হঠাৎই চোখ বুজে নিয়ে নিজের মাথা ঠেসে ধরল ছেলেটার বুকে। এতে যেন ছেলেটার ধুকপুকানির শব্দ দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। তমাল সইতে না পেরে ঝট করে মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে মেয়েটার থেকে কয়েক পা দূরে সরে উল্টো ঘুরে জোরে জোরে শ্বাস ফেলল। এর মাঝেই রায়ার স্বর ভেসে এলো, যা ছেলেটার মাথা ঘুরিয়ে দিতে সক্ষম হলো। আপনার বুকে থেকে এই শব্দ শুনতে ভালো লাগছিল, আর আপনার শরীরের স্মেলটাই যেন মাদক মেশানো। কয়েক সেকেন্ডেই নেশা ধরিয়ে দেয়। তমালের বুক কেঁপে উঠল। দাঁত দিয়ে ওষ্ঠ কামড়ে ধরল। পরক্ষণে মেয়েটার পানে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠল। কী সব বলছো মেয়ে? আর শাড়ি যখন সামলাতে পারো না তখন পড়েছো কেন? যদি পড়ে যেতে তাহলে কি হতো বুঝতে পারছো? ধমক খেয়ে রায়া নিজের সম্মিত ফিরে পেল। ইস, সে এতক্ষণ কি করছিল আর কি বলছিল। ছি! হঠাৎই ডান পায়ে ব্যথা অনুভব করলো। মনে হয় মচকে গেছে পাটা। লজ্জা ভুলে নিজেও ধমক দিয়ে উঠল। চুপ করুন বেয়াদব লোক। শখ করেছে তাই পড়েছি, বুঝেন না? বুঝতে হবে না, আপাতত চলুন। এই বাচ্চা মেয়ের সাথে কথা বাড়াতে ইচ্ছে হলো না। পা বাড়ালো সম্মুখে, অমনি কানে প্রবেশ করলো এক ব্যথাতুর ধ্বনি। আহ! তমালের বুকটা ধক করে উঠল। উদ্গ্রীব হয়ে পিছে তাকিয়ে চিন্তিত স্বরে শুধালো। কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছো? রায়ার মুখটা এতখানি হয়ে গেল, ব্যথায় হাঁটতে কষ্ট হচ্ছে। মাথা নেড়ে সায় জানিয়ে মুখ লটকে বলে উঠল। প্লিজ একটু হেল্প করবেন, হাত ধরে হাঁটতে সাহায্য করবেন, না হলে বাইরে থেকে কাউকে ডেকে নিয়ে আসুন প্লিজ।
তমাল দীর্ঘশ্বাস ফেলল, এগিয়ে এসে মেয়েটার নিকটে দাঁড়ালো, নিজের একটা হাত বাড়িয়ে দিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো। হাত দাও। রায়া খুশি হলো, হাসি মুখে একটা হাত বাড়িয়ে রাখলো ছেলেটার হাতে। তমাল সাবধানে মেয়েটাকে নিয়ে সদর দরজা পেরিয়ে বাগানের দিকে অগ্রসর হলো ছোট ছোট কদম ফেলে। আয়োজন এমনভাবে করা হয়েছে যে কাপলগণ প্যান্ডেল পর্যন্ত উপস্থিত হতেই তাদের ওপর ফুলে বর্ষণ করা হবে। এর অন্তরায় নেই বাড়ির বড় ছেলে আর বড় বৌমাও। এই আয়োজনের কর্ত্রী ও বাড়ির মেয়ে রায়া, অথচ তার আসার নাম নেই। অন্যান্য কাজিনগণ ফুলের ডালা হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দুপাশ দিয়ে, এমনকি বাড়ির বড়রাও। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে 3 কাপলদের আসতে দেখা গেল। এই সাজসজ্জার ভিড়ে 3 কাপলদের একদমই একই রকম লাগছে, একই রকম সাজে মোহিত সকলে। সবার দৃষ্টি তাদের হাসি মুখ যেন বলে দিচ্ছে দে আর মেড ফর ইচ আদার। বড় যুগলে তো কোনো অনুপমাই নেই। রাশেদুল কাদের আর নূর বেগম পাশাপাশি দাঁড়িয়ে দু চোখ ভরে দেখলেন 3 ছেলে আর বৌমাদের আগমন। আপ্লুত হলেন। ছেলেগুলোর ওপর কারো নজর না পড়ুক, ভরা সংসার হোক তাদের। আজ জীবন হাতে হাত রেখে এভাবেই পাড়ি দিক একটা জীবন, সুখী হোক প্রত্যেকে। হয়তো এই দোয়াটুকুই করলেন দুজন মনে মনে। সরু পথ ধরে রুদ্ধ আর অদ্রিজা প্রবেশ করতেই হাজারো ফুলের পাপড়ি এসে বর্ষিত হলো তাদের ওপর। অদ্রিজা তো আশ্চর্য আর উৎফুল্ল হয়ে এক মুহূর্তের জন্য আঁখি দুটি বুজে নিল। পরক্ষণে চোখ মেলে আবেশিত দৃষ্টি ফেলেই তাকালো স্বামীর পানে। তবে সবচেয়ে সুন্দর আর আবেগময় দৃশ্য, লোকটা আগে থেকেই তার পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে। ইস, লজ্জায় মাথা নিচু করে নিল মেয়েটা। পরপর প্রবেশ ঘটল বাড়ির মেজ ছেলে আর তার গিন্নির। একইভাবে ফুলের পাপড়িতে গোসল করার মতো অবস্থা দুজনের। প্রিয়তা এত খুশি হলো যে খুশির চোটে স্বামীর হাত ছেড়ে নাচতেই আরম্ভ করলো। রোনাক বোধ হয় হতাশ হলো। পরক্ষণে বউয়ের কাণ্ডে নিজেই হেসে ফেললো। সে হাসি দেখে বাকি সকলেও হাসলো মন খুলে। তাতেও কিছু এলো গেল না মেয়েটার। সব শেষে নাসিম আর ঈশানী এগিয়ে এলো। তাদের মনে যেন এক অন্যরকম আনন্দ। তারা দুজন কি কখনো ভেবেছিল এমন করে হাতে হাত রেখে সকলের সামনে তাদের কখনো আগমন হবে, সবাই তাদের এইভাবে ওয়েলকাম জানাবে? হয়তো ভালোবাসা সত্যি ছিল, তাই ওপরওয়ালাও তাদের থেকে মুখ ঘুরিয়ে নিতে পারেনি, মিলিয়ে দিয়েছে একে অপরের সাথে। দুজনেরই বোধ হয় দুরু দুরু বুক কাঁপলো। দুজন একই সাথে ফিরে তাকালো একে অপরের পানে। ঈশানীর পুরনো কথা স্মরণ হতেই চোখ দুটো ঝাপটা হতে চাইলো। নাসিম বোধহয় তা বেশ বুঝলো। অর্ধাঙ্গিনীর হাতখানা আরো শক্ত করে আঁকড়ে ধরল। সবশেষে নিজের করে পাওয়ার আনন্দে পিঠ উঁচিয়ে পদার্পণ ঘটল দুজনের। সবচেয়ে মজার বিষয় ঘটল শেষে। রুদ্ধ সবে 2-1জন গেস্টের সাথে কথা বলতে শুরু করেছে। ফুলের ডালে নিয়ে দাঁড়ানো মানুষগুলো তখনও দাঁড়িয়ে। হঠাৎই অন্য 3 কাপলের মতো অন্য এক যুগলও আসতে দেখে ভুলবশত সেই একই কাজ শুরু করে দিল প্রত্যেকে। কেউ বোধ হয় ঠাউরি করলো না মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এদিকে রায়া আর তমাল যেন এমন ঘটনায় বোকা বনে গেল। সবচেয়ে আশ্চর্য হলো রায়া। তার বানানো পরিকল্পনা তার উপরেই ভারী পড়ল। তাও সবার সামনে এভাবে রায়া সম্মুখে তাকাতেই দেখলো মা আর আব্বু কেমন করে তাকিয়ে আছে। ফুল ছিটানো মানুষগুলো যেন নিজেদের ভুল বুঝতে পেরে বোকা হয়ে দাঁড়িয়ে আছে। তবে তাদেরই বা কি দোষ? একরকম পোশাক দেখে তো তারা বুঝে উঠতে পারেনি। তমাল একবার সবার চাহনি দেখলো, তো একবার নিজেই বোকার মতো রায়ার পানে তাকালো। বিস্ময়ের কারণে সে তখনও মেয়েটার হাত ছাড়তেই ভুলে গেল। তার অস্বস্তি হলো নাকি ঘাবড়ে গেল সে নিজেই বুঝলো না। এ কেমন মুসিবত! মরিয়ম বেগম এসব অবলোকন করে না চাইতেও হেসে ফেললেন। সুরসুর করে হেঁটে গিয়ে দাঁড়ালেন নিজের বড় জায়ের নিকটে। কানের সাথে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে উঠলেন, দেখেছো আপু, দুটোকে কিন্তু সুন্দর লাগছে। মেয়ে জামাই কিন্তু করাই যায়। নূর বেগম বোধ হয় নিজের ভাষায় হারিয়ে ফেললেন। রাশেদুল সাহেব কাছে থেকেও দুজনের কথা শুনতে না পেয়ে গম্ভীর স্বরে শুধালেন, কি বলা বলি করছো দুজন? মরিয়ম বেগম বোকা হেসে দাঁত দেখিয়ে বললেন, কিছু না ভাইয়া, আপনি মুভিতে ফোকাস করুন। রাশেদুল সাহেব সত্যি পুনরায় মেয়ের পানে তাকালেন। হঠাৎ করে কি হলো বুঝলেন না যেন। নূর বেগম চোখ ঘুরিয়ে আস্তে আস্তে তাকালেন ছেলেদের দিকে। তখনই নজরে পড়ল ছেলে দুজন স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের পানে। গোধূলির সামান্য আলো আর খোলা জায়গা হওয়ায় কারণেই
ছেলেটা বোধহয় সব কিছুই নিজ জায়গা থেকে অবলোকন করেছে, আর হয়তো এটাই কারণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার। রুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টির কবলে অবলা দুই প্রাণী, যারা ঘটনার কিছুই বুঝলো না। রুদ্ধ শালাকেও অবলোকন করলো বেশ মতো। হঠাৎই দ্রুত পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো সম্মুখে। বোনকে ডেকে উঠল গম্ভীর স্বরে। মেঘ, গম্ভীর স্বর শুনতেই যেন তমালের হুঁশ হলো। তড়িৎ ঝাড়া মেরে ছেড়ে দিল মেয়েটার হাতখানা। সেসব পাত্তা দিল না রায়া, না তো ভাইকে ভয় পেল। ভাইকে দেখতেই যেন পায়ের ব্যথা বেড়ে গেল খানিকটা। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে আওড়ালো ভাইয়ের উদ্দেশ্যে। পায়ে ব্যথা ভাইয়া? ভাইয়ের তীক্ষ্ণ দৃষ্টি সরল করতে রায়ার এই ছোট্ট বাক্যটাই যথেষ্ট ছিল। সব ভুলে রুদ্ধ চিন্তিত হয়ে ছুটে এলো বোনের নিকট। সেই সাথে দৌড়ে এলো রোনাকও। এসেই আগে তমালের পানে এক কড়া দৃষ্টি ছুড়ে দিল। তার বোধহয় এটাই বেশি সমস্যা, যে এই ছেলে কেন তার বোনের হাত ধরে নিয়ে আসবে। তারা কি মরে গেছে? দুই ভাইয়ের এমন নজরে যেন তমালের পরিমরি অবস্থা। সেসব আমলে না নিয়ে দুই ভাই একসাথে বসে পড়ল বোনের পায়ের কাছে। চিন্তিত হয়ে একই সাথে আওড়ালো, কোথায় ব্যথা পেয়েছিস দেখা, আর কিভাবে পেলি? ডাকলি না কেন আমাদের? রায়া কেবল ঠোঁট উল্টালো ভাইদের আশকারায়। সামান্য ব্যথাতেই ভাইদের এমন করতে দেখে তার যেন গর্বে বুকটা ফেটে যায়। আহা, কি সুন্দর জীবন তার! ছোট ভাইটাকেও দেখো, সারাক্ষণ তার পিছে লেগে থাকে, অথচ সামান্য কথা শুনতেই কেমন ছুটে এসেছে। রুদ্ধ উঠে তৎক্ষণাৎ বোনকে কোলে তুলে ভেতরে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। তমাল নিজ জায়গায় স্থির থেকে দেখলো ভাই বোনের কাণ্ড। মাঝখান থেকে সেই যেন সব কিছুর ভিলেইন হয়ে উঠল। কি কপাল তার! নূর বেগম বোধহয় বিরক্ত ছেলেদের কাজ দেখে। মেয়েকে দেখে তো মনে হয় না সে এতটাও ব্যথা পেয়েছে বলে। এমন করে মেয়েটাকে একেবারে ননের পুতুল করে তুলেছে। এই ভেবেই তিনি একটা বিরক্তিকর শ্বাস ফেললেন। এবার বোধহয় রায়াও বিরক্ত হলো। ইস, সবার সামনে এভাবে ভাই তাকে কোলে করে আনলো কেন? সবাই এখন তাকে বাচ্চা ভাববে। কথাটা ভাবতেই চোখের কোণে অশ্রুরা ভিড় জমালো। তা দেখেই রুদ্ধ অস্থির হয়ে শুধালো, খুব ব্যথা করছে বার্ড, বল ভাইয়াকে। আর এসব শাড়ি পরেছিস কেন? নিশ্চয়ই শাড়িতে বেঁধে পড়েছিস। বিপরীতে রায়ার মুখ গোমরা করে বলে উঠল, আগে বলো, তুমি কেন আমাকে কোলে করে আনলে? সবাই এখন ভাববে মেঘ একটা বাচ্চা, একা একা হাঁটতেও পারে না। বোনের কান্নার কারণ বুঝে আহাম্মক বনে গেল রুদ্ধ। পাশ থেকে বউয়ের হাসির শব্দে ধ্যান ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ এক যুবক ছেলের হাত ধরে আসছিল, সে বেলায় কিছু হয়নি, আর এখন ভাই কষ্ট হচ্ছে বলে কোলে তুলে নিয়েছে বিধায় কত অভিযোগ। এই মেয়ে কবে বড় হবে? আবার নিজেকে সর্বদা বলে বড়। আধ পাগল মেয়ে, অথচ সে একবারও ভাবল না মেয়েটাকে আজও বাচ্চা করে রেখেছে সে নিজেই। বোনের মন ভালো করতে আলতো হেসে শান্ত স্বরে বলে উঠল, আমার বার্ডকে জানে আজ তাকে সব থেকে সুন্দর লাগছে। রায়ার ব্যথা যেন দূরে পালালো। খুশিতে মনে মনে নেচে উঠল মেয়েটা। হাসি মুখে শুধিয়ে উঠল, সত্যি বলছো তো ভাইয়া? রুদ্ধ কোনো জবাব দেওয়ার পূর্বেই পাশে বসা রোনাক বোনকে খ্যাপাতে বলে উঠল, ভাইয়া মিথ্যে বলছো রে, তোকে দেখতে পুরো শাকচুনি লাগছে, নাগিনদের মা লাগছে। রায়ার হাসিটা দপ করে নিভে গেল। মুখ ফুলিয়ে বড় ভাইকে নালিশ জানাতে রেগে বলে উঠল, ভাইয়া দেখো না কেমন করে বলছে মেজো ভাইয়া। রুদ্ধ ভাইয়ের পানে এমন কড়া দৃষ্টি নিক্ষেপ করলো যে রোনাকের মুখ তখনই বন্ধ হয়ে গেল। তা দেখেই রায়ার মুখে হাসি ফুটল। ভাই বোনের কার্যক্রম আর না দেখে অদ্রিজা এগিয়ে গেল নিজের ভাইয়ের নিকট। ছেলেটা তখনও নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে বোকার মতো। অদ্রিজা নিজেই হাত ধরে ভাইকে সাথে নিয়ে এলো। রায়াকে জায়গা থেকে আর উঠতেই দিল না রুদ্ধ। এতে মেয়েটা মুখ গোমরা করেই নিজ জায়গায় বসে রইল। সবাই আসতেই অনুষ্ঠান শুরু হলো। রুদ্ধ ব্যস্ত হয়ে পড়ল। তমাল আর ভুল করেও রায়ার দিকে তাকিয়ে দেখল না। গোধূলির পর সন্ধ্যা পেরিয়ে রাত অনেকটা হলো। নাসিমও আজ নিজ ফ্ল্যাটে ফিরবে নিজ অর্ধাঙ্গিনীকে নিয়ে। এই ইচ্ছেকে প্রাধান্য দিয়েছে সকলেই। তবে বোনকে একা ছাড়তে রাজি নয় রুদ্ধ। তাই সিদ্ধান্ত নিয়েছে বোনের সাথে সেও যাবে বউকে সাথে নিয়ে। আজ রাতটা থেকে আসবে নাসিমের ফ্ল্যাটে। নিজ হাতে সাজিয়ে দিয়ে আসবে বোনের সংসার। এতেও নাসিম দুরক্তি করেনি। অন্তিমে এলো কনে বিদায়ের পালা। তবে মেয়েটার মাঝে বাড়ি ছেড়ে যাওয়ার কোনো দুঃখই প্রকাশ পেল না। পাবে কি করে? ভাই ভাবির সাথে যাচ্ছে যে। এই তো সকাল হলেই ভাইয়ের সাথে ফিরে আসবে বাপের বাড়ি রূপী মামার বাড়িতে।
তাহলে কষ্ট কেন পেতে যাবে? তবে দূরে এক কোণে দাঁড়ানো, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকা মাকে দেখে মনটা ঠিকই খারাপ হলো মেয়েটার। আর সারাদিনই নীরব ছিল তার মা। বিয়ের পর থেকে কথাই বলেনি, তাই বলে এই বিদায়ের কালেও কি একটু ফিরে দেখবে না তাকে? করবে না একটু খানি দোয়া? ভাবতেই অন্তঃকরণে বিষাদ জন্ম নেয়, মনটা ভারী হয়, চোখের বাঁধ ভাঙতে চায়। তবে মেয়েটা অশ্রু ঝরাতে মোটেও রাজি নয়, নিজেকে সামলায়। মা যদি তার জন্য কষ্ট না পায় তাহলে সেও পাবে না। এমন নয় যে মা বরাবর ঠিক ছিল আর সে ভুল। অদ্রিজা বুঝে এগিয়ে মেয়েটাকে ধরে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। রাত অনেকটা হওয়াতে রুদ্ধ দ্রুতই নাসিমকে নিয়ে গাড়িতে বসে সবাইকে বিদায় জানিয়ে গাড়ি ছুটালো ফ্ল্যাটের উদ্দেশ্যে। আজ আর রায়া যাওয়ার জন্য বায়না করলো না, সে বড্ড ক্লান্ত। তবে প্রিয় তার বোধ হয় মনটা খারাপ হলো। মা বাবা বিদায় নিয়েছে, এখন এরাও চলে যাচ্ছে, তার বুঝি মন খারাপ হয় না? তবে তাদের জন্য অন্য আয়োজন হয়েছে, তাহলে সে কি করে যেত সাথে? ব্যাপার না, কেউ না থাকুক, সে নিজেই নিজেকে হ্যাপি করে তুলবে, সেই সাথে বরমশাইকে দিবে সারপ্রাইজ। ভেবে দূরে দাঁড়ানো স্বামীর পানে তাকিয়ে কিঞ্চিত হাসলো মেয়েটা। এই প্রথম অদ্রিজা এলো নাসিমের ফ্ল্যাটে। খারাপ না ফ্ল্যাটটা, ঈশানী খুব ভালো করে কাটিয়ে দিতে পারবে এখানে। রাত বেশ হয়েছে, অদ্রিজা ভাবলো নিজেই রেখে আসবে ঈশানীকে রুম পর্যন্ত। তবে বাদ সাধলো রুদ্ধ, বউয়ের হাত টেনে নিয়ে গেল অন্য রুমে। তৎক্ষণাৎ দরজাটা লক করে দিল। অদ্রিজা খানিকটা অবাক হলো, বিস্ময় নিয়ে শুধালো, কি হয়েছে? এমন করে টেনে আনলেন কেন? রুদ্ধ বউয়ের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে ছোট্ট করে বলল, ওদের একা ছেড়ে দাও আর দ্রুত ফ্রেশ হয়ে আসো। রাত অনেক হয়েছে, ঘুমোতে হবে তো। তাছাড়া আমি অনেকক্ষণ সহ্য করেছি, আর পারছি না বোর্ড থেকে দূরে থাকতে। অদ্রিজা স্বামীর সব কথাই বুঝলো। ব্যাগটা নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়ে সাবধান করে বলে উঠল, খবরদার, যদি আজও কোনো পাগলামো করেছেন তো ভুলে যাবেন না পাশেই ভাইয়া আর ঈশানী আছে। বউয়ের সাবধান বাণী শুনে রুদ্ধ যেন নাকমুখ কুচকে এলো। গিয়ে বিছানায় বসে হতাশ হয়ে বলে উঠল, বেশি নেগেটিভ ভেবো না বউ, শুধু একটা চুমুই খাবো। এখন যাও আর দ্রুত ফিরে এসো স্বামীর কাছে। অদ্রিজা কেবল আড়ালে মুচকি হাসলো, কোনো জবাব না দিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। আর রুদ্ধ মুখ গোমড়া করে বসে রইল, হয়তো মনে মনে আফসোস হলো এখানে আসার জন্য। ইস, বউটাকে একটু কাছে পেতেও কত ভাবতে হয়। নিজেদের বেডরুম পর্যন্ত নাসিম মেয়েটার হাত ধরেই নিয়ে এলো, এতে একটাও উত্তরবাচ্য করেনি ঈশানী। তবে রুমে আসতেই নিজের হাতখানা ছাড়িয়ে নিল। দরজার কাছ থেকেই দুজন তাকিয়ে দেখতে পেল তাদের রুমখানায় সুন্দর করে ফুলে সাজানো। এত সুন্দর সাজানো দেখে মুগ্ধ হলো ঈশানী। খানিকটা লজ্জাও পেল পাশে স্বামীকে দেখে। ইস, লোকটা কি ভাবছে? এর মাঝে কানে প্রবেশ করলো নাসিমের গভীর আবেশিত কণ্ঠস্বর, ওয়েলকাম ম্যাম। এই সংসার, এই রুম, সবচেয়ে বড় কারণ আমার জীবনে পদার্পণ করার জন্য আপনাকে স্বাগতম। এবার খুশি তো আপনি? খুশিটুকু কি মুখে প্রকাশ করে বোঝাতে হবে? এমনিতে বোঝা যায় না এই দিনটার অপেক্ষায় সে কতদিন করেছিল। আজ পূর্ণ হয়েছে, নিজের সংসার শুরু হতে চলেছে সেই মানুষটার সাথেই, যাকে সে খুব করে চেয়েছে। এরপরও খুশি না হওয়ার কারণ অবশিষ্ট থাকে বুঝি? সে ভীষণ খুশি, আবার লজ্জাও লাগছে। এই লজ্জাটা তখন থেকে পাচ্ছে যখন থেকে স্বামীকে নিজের পছন্দনীয় রূপে দেখেছিল, যখন ছেলেটা তার হাতে হাত রেখেছিল। আর এখন এই বাসর ঘর দেখে তো ইস, খুশি আর লজ্জাটুকু স্বামীকে দেখাতে চাইল না। দ্রুত পাশ থেকে সরে স্বামীর বয়ে আনা লাগেজটা টেনে নিয়ে সেখান থেকে নিজের জন্য একটা নরম শাড়ি বেছে নিয়ে দৌড় লাগালো ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। না বললেও নাসিম বোধহয় বুঝলো প্রেয়সীর লজ্জা। নিজে হেঁটে গিয়ে বসলো বিছানায় অপেক্ষায়। মেয়েটা আসার পর নিজেও ফ্রেশ হতে যাবে। রুমটাকে সুন্দর করে অবলোকন করলো। কাজটুকু বোধহয় বড় ভাইয়ের। খুশি হলো ভীষণ সে। এই 2 দিন নসিবে হয়নি মেয়েটার সাথে বা পাশে ঘুমানো। আজ কি করবে তাই ভেবেই সে চিন্তিত হয়ে আছে। তারও তো ইচ্ছে হয় এত কিছু পরে মেয়েটাকে বুকে জড়িয়ে একটু সুখে নিদ্রা দিতে, কিন্তু মেয়েটা তা বুঝলে তো। ভাবতে ভাবতে সময় গড়াতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে ফিরে তাকালো নাসিম। আর সেখানেই চোখ আটকে গেল ছেলেটার। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, প্রতিটি রূপ চাক্ষুষ করেই তো ঘায়েল হচ্ছে সে। এই ব্যথা সে কি করে দূর করবে? ঈশানী চুপচাপ নিজের কাজ করতে শুরু করলো। নাসিম হতাশ হয়ে নিজেও চলে গেল ফ্রেশ হতে। ফিরে আসতেই দেখলো মেয়েটা বিছানায় চুপচাপ পাপ মেলে বসে আছে।
সে আসার সাথে সাথে ঈশানী ডেকে উঠল। এদিকে আসুন। নাসিম যেন একটা শুষ্ক ঢোক গিলল। মেয়েটা নিজে তাকে কাছে ডাকছে। তাহলে কি সব অভিমান ফুরিয়েছে মেয়েটার? খুশি মনে কয়েক পা এগিয়ে বিছানা ঘেঁষে দাঁড়ালো বউয়ের কাছাকাছি। ঈশানী বিছানা থেকে একটা বালিশ তুলে ধরিয়ে দিল নাসিমের হাতে। নাসিমের ভ্রু কুঁচকে এলো। এর মাঝেই ঈশানী উচ্চারণ করলো, যান অন্য কোথাও, ঘুমিয়ে পড়ুন, বিছানা আমার। নাসিম আহামুখ বনে গেল। খুশিটুকু এক মুহূর্তে দূরে পালালো। এই মেয়ে তাকে আজ আবার দূরে সরাতে চাইছে। মুখটা কাদো কাদো হয়ে গেল। মুখ ফসকে বলে উঠল, তাহলে আমি কোথায় ঘুমাবো? অনেক জায়গা আছে, বেলকনিতে ঘুমাতে পারেন, নয়তো বাইরে সোফা আছে সেখানে। তবে রুমে জায়গা হচ্ছে না, ভাইয়া আছে, সো আমি শোরগোল করতে চাইছি না। মেয়েটা যেন কথার মাঝেই নীরব হুঁশিয়ারি দিল। নাসিম কিছু বোঝাতে চাইলো মেয়েটাকে। ফলস্বরূপ ঈশানী কঠোর চাহনি নিক্ষেপ করলো। এক তাকানোতেই নাসিম নিজের শব্দদের হারিয়ে ফেলল। ঘুরে সুরসুর করে রুম থেকে বেরোতে বেরোতে অগ্রসর হলো। কি কপাল তার, তার রুম থেকে আগে তাড়িয়ে দিচ্ছে। এইসবও দেখার ছিল। হতাশ শ্বাস ফেললো ছেলেটা। গিয়ে সোফায় থম মেরে বসে পড়লো। দুটোই রুম ফ্ল্যাটে, একটা ভাই ভাবি আছে, তাহলে আর কি উপায়? উপায় না পেয়ে সোফাতেই শুয়ে পড়ল। এখান থেকে নিজের রুম আর বিছানা দুটোই ভালো করে দেখা যায়। দরজা খোলা থাকায় নাসিম চোখ দিল সেদিকে। তবে মনটা ভালো হয়ে গেল যখন দেখলো মেয়েটা শুয়ে তার পানেই তাকিয়ে। তবে তার এই সুখটুকুও বোধ হয় ঈশানের সহ্য হলো না। উঠে রুমের লাইটটা অফ করে দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। নাসিমের ইচ্ছে হলো গিয়ে এই মেয়ের মাথা ফাটাতে। কত বড় পেতনি যে তার সুখ সইতে পারছে না। রাগ করে নিজেও উল্টো ঘুরে শুলো। তবে পরক্ষণে পুনরায় রুমের দিকে ঘুরে শুয়ে অন্ধকারের মাঝেই চোখ মেলে তাকিয়ে রইল। মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও চোখ সরালো না। হয়তো আজ রাতটাও এইভাবেই মেয়েটাকে দেখে আর উপলব্ধি করেই কাটিয়ে দিতে চায়। রুদ্ধ না থাকায় বাবার সাথে মিলে অনেক কাজ করতে হলো রোনাককে। কাজ শেষ করতে প্রায় রাত 12:30টার বেশি বেজে গেল। এখন সবাই যার যার রুমে গিয়েছে। সব ঝামেলা শেষ হতেই রোনাক রুমের দিকে অগ্রসর হলো। দরজাটা কোনো মতে চাপিয়ে রাখা দেখে বিনা বাক্যে ভেতরে প্রবেশ করলো। আজ আর কেউ এসে তার পথ রোধ করলো না, নির্বিঘ্নে প্রবেশ করলো। তবে ভেতরে প্রবেশ করেই রুমটা অন্ধকার দেখে ভুল কুঁচকে এলো। সেভাবেই দরজাটা আটকে সবেমাত্র ঘুরে কয়েক পা এগিয়ে এসে সম্মুখে তাকালো। তখনই যেন ছেলেটা টাক্সি খেলো। অন্ধকার রুমে জ্বলে উঠল বেগুনি আভা দেওয়া এক লাইট। সেই বেগুনি রশ্মির ভেতর দিয়ে রোনাক খেয়াল করলো রুমের সর্বত্র বাহারি ফুলের সমাহার। কাঁচা ফুলের ঘ্রাণে ভরে উঠেছে রুমটা। তবে টাস্কি খাওয়া বিষয়ে এই যে মেয়েটা বিছানায় নেই। রোনাক রুমে সব জায়গায় তাকিয়েও বউকে খুঁজে পেল না। আজও গেল কোথায় মেয়েটা? ভাবনার মাঝে ব্যালকনি থেকে বের হলো এক রমণী। এসেই দরজার সাথে হেলান দিয়ে বাঁকা হয়ে দাঁড়ালো। শাড়িটি সেই আগের হলেও ব্লাউজটা পরিবর্তন হয়েছে। তা এখন স্লিভলেসে এসে ঠেকেছে। আঁচলটা কাঁধ দিয়ে নিয়ে পেছন থেকে ঘুরিয়ে এনে কোমরে গুজে রাখা। ফলস্বরূপ মেয়েটার পেট আর কোমর অর্ধেকটাই উন্মুক্ত। আর সেখানে ঝুলিয়ে রাখা একটা কালো চশমা। মেয়েটাকে যেন দেখতেই শুধু মোহনীয় নয়, বরং প্রাণ নাশিনী মনে হলো। রোনাক শুষ্ক ঢোক গিলে গলাটা সিক্ত করে নিল। এই মেয়ে আজ তাকে শেষ করেই ছাড়বে। পুরুষ মন যেন ছটপটিয়ে উঠল। একান্ত নারীকে সামান্য স্পর্শ করার জন্য এগিয়ে যেতেও চাইল। ঠিক সেই মুহূর্তে প্রিয়তা ঘটালো অন্য ঘটনা। রোনাক বোধ হয় মেয়েটার হাতেই খেয়ালি করেনি। মেয়েটার হাতে থাকা রিমোট দিয়ে ঘরে থাকা স্পিকারে একটা গান চালু করে দিল হালকা আওয়াজে। রিমোটটা রেখে প্রিয়তা চশমাটা টেনে চোখে পড়ে নিল। এবার কামনীয় হেঁটে কয়েক পা সামনে এগিয়ে এলো। দেখতে যেন কোনো বলিউডের কুইন লাগছে, যাদের মনোমুগ্ধকর রূপে ঘায়েল হয় হাজারো পুরুষ। তবে মেয়েটার সব আয়োজন শুধুমাত্র তার স্বামীর জন্য। রোনাক এতটাই ঘুরে চলে গেল যে স্পিকারে চলা গানটাও যেন স্পষ্ট শুনতে পেল না। তবে স্পিকারে বেজে চলেছে একটা রোমান্টিক হিন্দি গান। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। গানের সাথে তাল মিলিয়ে প্রিয়তা নাচতে শুরু করলো। মেয়েটার প্রতিটি ডান্স স্টেপেই যেন কামনীয় ভাব, যা রোনাকের পুরুষ মন জাগিয়ে তুলতেই সক্ষম। ছেলেটা হলেও পাগল। তবে হঠাৎ স্মরণে এলো মেয়েটার প্রথমবার বাসরে তাকে কি নাকানি চুবানি খাইয়েছিল।
যদিও আজ 2 ভাই বা ভাবি সহ এক বোন নেই, তবুও অন্যরা আছে তো। যদি আজও আব্বু এসে পড়ে, ভাবতেই ছেলেটার মাথা ঘুরে এলো। বউয়ের নাচ রেখে দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলেই আগে উকি দিয়ে ভালো করে বাইরেটা অবলোকন করলো। না, কেউ নেই আজ। স্বস্তিতেই জোরে শ্বাস নিল ছেলেটা। পরক্ষণে দরজা আটকে দিয়ে নিজেও শয়তানি হাসলো। বউটা রোজ তাকে চমকে দেয়, কিন্তু যদি আজ সে বউটাকে চমকে দেয় তো, ভেবেই এগিয়ে এলো। হঠাৎ গায়ের ব্লেজারটা খুলে ছুঁড়ে ফেলে দিল। জামার হাতাটা কুনুই সমান ভাঁজ করে নিল। ইন করা জামাটা টেনে এলোমেলো করে নিয়ে হাত বাড়িয়ে গলার কাছে 2টো বোতাম খুলে দিল। এখন তাকে দেখতেও যেন সেই বলিউডের ইমরান হাশমি মনে হলো। বউকে চমকে দিতে ছেলেটা গানের সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। স্পিকারে তখনও বেজে চলেছে। हो तू अगर सामने हो कैसे मैं खुद को रोक पाऊं होश में डरता है दिल खताए कर बैठना मोहब्बत के जोश में बदला बदला है मौसम पिघला पिघला है यौवन जग जग ये एहसास बहकी है रातें महकी महकी है सांसें रहना रहना तू दिल के पास। প্রিয়তা আজ সত্যি অবাক হলো স্বামীকে তার সাথে মিলিয়ে পাগলামো করতে দেখে। তবে পরক্ষণেই হেসে নিজেও গানের সাথে তাল মিলিয়ে স্বামীর সাথে কোমর দুলিয়ে বিভিন্ন ভঙ্গিমায় নাচতে শুরু করলো। প্রফেশনাল নয় কেউই, তবে চেষ্টা করলো খানিকটা গানের ভিডিওর মতো শেষ করতে। পারলো কিনা জানা নেই, তবে মানসিক আনন্দটাই বোধহয় সব কিছু। একটা সময় গান শেষ হলো, সেই সাথে শেষ হলো দুজনের নাচ আর খুনসুটি। দুজনেই থপ করে বসলো বিছানায়। পরক্ষণে পা চুলিয়ে রেখে দুজনের শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে খিলখিল করে হেসে উঠলো একসাথে। নাচে যতটুকু না কষ্ট হয়েছিল, তার থেকে কষ্ট বেশি হলো হাসতে গিয়ে। হাসি যেন থামতেই চাইল না, তবুও অনেক কষ্টে সংবরণ করে নিল দুজন। রোনাক হঠাৎ উঠে মেয়েটার শরীরে নিজের ভর ছেড়ে দিল। কপালে ঘন ঘন কতগুলো ওষ্ঠ চুম্বন করলো। মেয়েটার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ল। প্রিয়তাও স্বামী ছোঁয়া পেয়ে চোখ বুজে হাঁপাচ্ছে। একটু স্বাভাবিক হতেই রোনাক মোহনীয় স্বরে কৃতজ্ঞতা জানিয়ে বলে উঠল, ধন্যবাদ প্রিয়, এভাবে আমার জীবনে এসে প্রতিক্ষণে এমন এন্টারটেনমেন্ট করার জন্য, এত খুশিতে আমাকে রাঙিয়ে দেওয়ার জন্য, আমাকে একটা সুযোগ দিয়ে আমার বউ হওয়ার জন্য। ভালোবাসি বউ, বিশ্বাস করো খুব ভালোবাসি। প্রিয়তা চোখ মেলে স্বামীর চোখে চোখ রাখলো। স্বামী স্বীকারোক্তিতে খুশি হলো। নিজেও আর কিছু আড়াল না করে স্বামীকে অন্য খুশিতেই ভরিয়ে তুলতেই স্বরে গভীরতা মিশিয়ে আওড়ালো, আপনাকেও স্বাগত স্বামীজান, আই লাভ ইউ টু। রোনাক যেন এক মুহূর্তের জন্য অবাক হতেও ভুলে গেল। বিয়ের কতগুলো দিন পেরিয়েছে, খুব কাছাকাছি থেকেছে তারা। প্রতি মুহূর্তে নতুন নতুন অনুভূতির সাথে সাক্ষাৎ করিয়েছে মেয়েটা তাকে। কিন্তু আজ এখনকার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা, ব্যক্ত করার মতো নয়। মেয়েটা এই প্রথম ভালোবাসার কথা স্বীকার করলো। এই খুশি, এই অনুভূতি সে কিভাবে প্রকাশ করবে? পুনরায় ঝুঁকে মেয়েটার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। পুরুষ মন স্ত্রীকে একান্ত আপন করে পেতে হন্য হয়ে উঠল। এই সজ্জিত রুম, বউয়ের বেসামাল রূপ, এতটা নিকটে আসার পরেও সে কি করে নিজের পুরুষ সত্তাকে আটকে রাখতে সক্ষম হবে? পারল না সামলাতে, না তো সামলাতে চাইলো। অনুনয় কণ্ঠে বলে উঠল, তাহলে আজ আমি সম্পূর্ণরূপে স্বামীর অধিকারটুকু পেতে পারি কি প্রিয়? প্লিজ দিয়ে দাও পাখি, নিজেকে আটকে রাখা সম্ভব নয় আর। আমার তোমাকে প্রয়োজন। সো মে আই ডার্লিং। মেয়েলি সত্তাও যেন স্বামীর স্পর্শ পেতে মরিয়া হলো। সে তো কেবল এই দিনটার অপেক্ষায় ছিল। আজ আর এক মুহূর্তের অপেক্ষা সইল না। দু হাতে পেঁচিয়ে ধরল স্বামীর কণ্ঠদেশ। মজার স্বরে বলে উঠল, ধুর, এভাবে বলে পাঠিকাদের কেন বুঝিয়ে দিচ্ছেন যে এখন আমাদের বাসর হয়নি? নজর দেবে তো পাপিগুলা, চুপ করে নিজের কাছে ফোকাস করুন। বউয়ের অঘোষিত অনুমতি পেয়ে রোনাক বউয়ের মাঝে ডুব দিল। মুখমণ্ডল জুড়ে চুমুতে ভরিয়ে তুলল। গলা থেকে মেয়েটার হাত দুটো সরিয়ে মেয়েটার মাথার পেছনে বিছানার ওপর একত্রে ঠেসে ধরল। বউয়ের ওষ্ঠপুট আঁকড়ে ধরল পরম যত্নে। ধীরে ধীরে বিছানার ফুলগুলো এলোমেলো হলো, সেই সাথে এলোমেলো হলো নিজেদের পোশাক সমূহ। একসময় রুমের লাইট অফ হলো। উষ্ণ শ্বাসে ভরে উঠল রুমটা। বাইরে রাত গভীর হওয়ার সাথে সাথেই ভেতরে তাদের দুজনের দূরত্বও মিটে গেল সম্পূর্ণরূপে। সূর্য উদীয়মান হয়েছে অনেক পূর্বেই।
সেই সাথেই নিদ্রা ভঙ্গ হয়েছিল অদ্রিজার। উঠে ফ্রেশ হয়ে ছুটে এসেছে কিচেনে। এসেই আগে চায়ের পানি বসালো গরম হতে, তারপর ফ্রিজ খুলে দেখতে শুরু করলো কি কি আছে এখানে। তেমন কোনো সবজি নেই, তবে যতটুকু আছে তা দিয়েই এখন কাটিয়ে দেওয়া যাবে। ফিরে চায়ের দিকে ধ্যান দিল, তৎক্ষণাৎ কিচেনে প্রবেশ করলো রুদ্ধ। চুপচাপ এগিয়ে গেল বউয়ের নিকট, গিয়েই পেছন থেকে জড়িয়ে ধরল সুন্দর করে। অদ্রিজা খানিকটা ঘাবড়ে গেল। কিচেনের দরজার দিকে তাকিয়ে স্বামীর হাতখানা ছাড়ানোর চেষ্টা করে ব্যতিব্যস্ত স্বরে আওড়ালো, আর কি করছেন? ছাড়ুন, ভাইয়া ঈশানী চলে আসবে তো, ছাড়ুন প্লিজ। ছাড়ল না রুদ্ধ, বরং হাতের বাঁধন শক্ত করলো। বউয়ের কাঁধে নাক ঘষতে ঘষতে জবাব দিল, চুপচাপ নিজের কাজ করো, আর আমাকে আমার কাজ করতে দাও। ওরা এখনো ঘুমে, কেউ আসবে না এখানে। অদ্রিজা ভ্রু কুচকে নিল, ছটফটানো থামিয়ে জানতে চাইল, তা আপনার এখানে কি কাজ শুনি? বউকে আদর করা। ছোট্ট একটা জবাব, তবে তা অদ্রিজার কোপল দয় লালিমায় ভরিয়ে তুলতেই যথেষ্ট। স্বামীর আড়ালে মুচকি হাসলো অদ্রিজা, পুনরায় শুধালো, তা এটা বুঝি আদর করার সময়? রুদ্ধ নিজের কাজ জারি রাখলো। মেয়েটার গলদেশে নিজের মুখ লাগিয়ে রেখে ফিস ফিস করে আওড়ালো, রোমান্সের কোনো টাইম হয় না। তাছাড়া তুমি আমার সাথে রাতে বিশাল অন্যায় করেছে পাখি। অদ্রিজা এবার অবাক হলো, সে এই লোকটার সাথে আবার কি অন্যায় করলো। তড়িৎ ঘুরে স্বামীর দিকে মুখ করে তাকালো, বিস্ময়কর কণ্ঠে শুধালো, আমি আপনার সাথে কি অন্যায় করলাম আর কখন করলাম? বউয়ের কোমরখানা এক হাতে আঁকড়ে ধরে নিজের অনেকটা নিকটে নিয়ে এলো রুদ্ধ। ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি তুলে বউয়ের নিচ অধরে আলতো করে স্লাইড করলো। সেদিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আওড়ালো, রাতে একটা চুমু পর্যন্ত খেতে দাওনি, এটা কি অন্যায় না বলো? এবার যেন সব পরিষ্কার অদ্রিজার নিকট। বেশ মজা পেল মেয়েটা, এবার ফিক করে হেসে উঠল। মেয়েটা তার মজা নিতে হাসছে বুঝতেই ঝুঁকে বউয়ের অধরে নিজের অধর চেপে ধরল, তবে তা স্বল্প সময়ের জন্য। কিন্তু এতেই অদ্রিজার হাসি নিভে গেল। রুদ্ধ মুখ তুলে হেসে ফেলল বউয়ের মুখখানা দেখে। রেগে গেল অদ্রিজা, স্বামীর বুকে এক হাতে চাপড় মেরে রাগ দেখিয়ে আওড়ালো, বিচ্ছু লোক, ছাড়ুন আমায়। বেশ করেছি চুমু খেতে দিইনি, এখন থেকে আর দিবও না। রুদ্ধর হাসি আরো প্রসারিত হলো। নিচু হয়ে বউয়ের নাকে আলতো কামড় বসালো, তারপর সেখানে ছোট্ট একটা চুমু খেয়ে বলে উঠল, তোমাকে দিতে হবে না, আমি আমার অধিকার ঠিকই আদায় করে নেবো সুইটহার্ট। সে চিন্তা তোমাকে করতে হবে না। কিন্তু আমার বহু চিন্তা আছে। যদি তোমাদের রোমান্স শেষ হয়ে থাকে তো আমি কি এক কাপ চা পেতে পারি? মনে হচ্ছে পানি শেষ হয়ে পাত্রটাই পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। স্বামীর কথার পিঠে বোধ হয় রেগে কিছু বলতে চেয়েছিল অদ্রিজা, তবে তার পূর্বে কানে প্রবেশ করলো নাসিমের ঘুম ছড়ানো কণ্ঠস্বর। দুজন একসাথে ফিরে তাকাতেই দেখলো নাসিম দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঘুমে ঢুলছে ছেলেটা, রাতে বোধ হয় ঘুম হয়নি। দেবরকে দেখতে অদ্রিজা লজ্জায় ছটপট করে উঠল। রুদ্ধতা বুঝে বউকে আসতে নিজের বাঁধন থেকে মুক্ত করে দিল। অদ্রিজা ঘুরে চায়ের পাতি ঢাললো পানিতে। রুদ্ধ তীক্ষ্ণ নজরে তাকালো ভাইয়ের পানে, তেচরা স্বরে বলে উঠল, কমন সেন্স নেই শুরুটা? কখন কোথায় সে বাগড়া দিতে নেই, কখন কোথায় সে বাগড়া দিতে নেই, এসব শিখিস নে। নাসিমের মাথাটা ধরে আছে, ঘুমে চোখ জ্বলছে। একটা চায়ের খুব প্রয়োজন। সে কখন থেকে ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ছেলে তো বউকে পেয়ে সব ভুলেই বসেছিল। নিজেও এইবার কণ্ঠে বিরক্তি ঢেলে বলে উঠল, তোমারও কমন সেন্স নেই, জানো না কখন কোথায় রোমান্স করতে হয় আর কোথায় করতে হয় না? তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে। রুদ্ধ দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো, ভারী কি স্বরে বলে উঠল, যদি হলরুমের সোফাটুকু হারাতে না চাস তাহলে মুখটা বন্ধ রাখ। আমি কিন্তু আমার বোনের থেকে বেশি হার্টলেস। নাসিম বিরক্তিকর শ্বাস ফেলল। এই ভাই বোন দুটো বোধ হয় তার জীবন এবার তেনা তেনা করে ছাড়বে। দরজা থেকে সরে গেল, যেতে যেতে আওড়ালো, শুধু আমার বেলাতেই? ভাইয়ের উদ্দেশ্যে কথাটা শেষ করে অদ্রিজাকে ডেকে বলে উঠল, ভাবি আমাকে দ্রুত একটা চা দিয়ে তো। আমি জানি আপনি মোটেও হাইটলিস্ট না, অধমের উপর দয়া করুন। নাসিম যেতেই অদ্রিজা রাগী দৃষ্টিতে তাকালো স্বামীর পানে। লোকটাকে এভাবে কেন বলতে হবে? সে কত লজ্জা পাচ্ছিল। ভাইয়া কি মনে করলো? রুদ্ধ বউয়ের রাগী দৃষ্টি দেখতেই সরে ফ্রিজ থেকে সবজি বের করে কাটতে শুরু করলো।
অদ্রিজাও ঘোরে চা বানানো শেষ করে দুটো কাপে ঢেলে স্বামীকে ইশারা করলো। রুদ্ধ বুঝে আওড়ালো। তুমি দিয়ে আসো, আর ঋষুকে ডেকে তোলো। যাও, অনেক বেলা হয়েছে। এখন থেকে ওকে এসব শিখতে হবে, দায়িত্ব নিতে শিখতে হবে। স্বামীর কথা ভুল নয়, তাই দুরুক্তি না করে একটা চায়ের কাপ নিয়ে এগিয়ে গেল অদ্রিজা। নাসিম তখনও সোফায় শরীর এলিয়ে বসে আছে। অদ্রিজার খারাপ লাগলো। সে ঘুম থেকে উঠেই দেখেছিল ছেলেটা এখানেই ঘুমানো। হয়তো বুঝেছিল ননদের অভিমান, তাই বলে এভাবে রুম থেকে বের করে দিবে। নাসিমকে চাটা দিয়ে এগিয়ে গেল ঈশানীর রুমে। মেয়েটা এখনও ঘুমে মগ্ন। অদ্রিজা বিছানা পর্যন্ত এসে ঝুঁকে ডেকে উঠল। ঈশানী ওঠো, অনেক বেলা হয়েছে, তোমার ভাই ডাকছে, ওঠো প্লিজ। ভাবির ডাকে ঘুম ভাঙলো ঈশানী। ধীরে সুস্থে উঠে বসে আড়মোড়া ভাঙলো। কিছু মনে পড়তেই বাইরে অবস্থান দেখার জন্য দরজা গলিয়ে চোখ দিল বাইরে। নজরে পড়ল স্বামী তার চা পান করছে। আচ্ছা, ভাইয়া ভাবি কি দেখে ফেলেছে ছেলেটাকে ওখানে ঘুমোতে? ভাবনার মাঝে কানে প্রবেশ করলো অদ্রিজার বলা কথাগুলি। সে চলে আসছে, যত অভিমান করে রুমের ভেতর বসে করো, ছেলেটাকে এভাবে বাইরে ঠেলে দিও না। তোমার ভাই রেগে যায়, এমন কিছু করো না প্লিজ। পার্সোনাল বিষয় পার্সোনাল রাখাই তো ভালো। কাউকে কখনো সুযোগ দিও না তোমাদের মাঝে কথা বলার। আই থিঙ্ক কি বলছি তা বুঝতে পারছো তুমি। যাও এখন দ্রুত ফ্রেশ হয়ে আসো। কথাগুলো শেষ করেই অদ্রিজা বেরিয়ে গেল। ঈশানী ভাবুক হলো। ভাবি ঠিকই বলেছে, ভুল করেও যদি এসব তার মায়ের নজরে পড়তো তাহলে নিশ্চয়ই কটু কথা শোনাতে ছাড়তো না তাদের। একটা হতাশ্বাস ফেলে মেয়েটা উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। কথাটা ঠিকই, যত শাস্তি দেওয়ার নিজেই কাছে রেখে দেওয়া উচিত, দূরে ঠেলে নয়। কেউ এখন থেকে শাস্তিটুকু কাছে থেকেই দিবে। সকালের নাস্তাটা রুদ্ধ আর অদ্রিজা মিলে শেষ করলো। দুদিনের ছুটি শেষে আজ দুজনেই কাজে ফিরবে, তাই রান্না শেষ হতেই চার প্রাণী একই সাথে খেতে বসলো। খাওয়ার শেষে সব গুছিয়ে রেখে যাওয়ার পায়তারা করলো। নাসিম সারাদিন অফিস থাকবে, মেয়েটাকে একা কাটাতে হবে বিধায় ঈশানীকে মেঘমহলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রুদ্ধ। নাসিম না করলো না। রাতে ফেরার সময় না হয় নিয়ে আসবে মেয়েটাকে। সেই ভেবে চারজনই বেরিয়ে গেল বাড়ি থেকে। নাসিম একাকী নিজের বাইক নিয়ে ছুটে গেল অফিসের দিকে, আর রুদ্ধ গাড়ি নিয়ে ছুটল বউ আর বোনকে বাড়িতে রেখে আসার উদ্দেশ্যে। সিক্ত কেশগুলো পিঠময় ছেড়ে রাখা, একটু আগেই গোসল সেরে এসেছে, ফলে পানিতে পিঠু খানিকটা জায়গা ভিজে উঠেছে। কিন্তু সেদিকে খেয়াল নেই রমণীর। সে তো কালকের পোশাকগুলো সুন্দর করে ভাঁজ করতে ব্যস্ত। তখনই রুমে প্রবেশ করলো রোনাক। বউকে দেখে সোজা এগিয়ে গেল বউয়ের নিকট। কথা ব্যতীত মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কালকে রাতের পাগলামোর কথা মনে পড়লে এখনও তার হাসি পাচ্ছে, আবার ভালো লাগায় মনটা ভরে উঠছে। বিয়ে না করলে কি এত সুন্দর সুন্দর মুহূর্তের সঙ্গী হতে পারত সে? সকাল সকাল স্বামীর এত ঘনিষ্ঠতা পছন্দ হলো কি না বোঝা গেল না। তবে প্রিয়তা ছটপট করে উঠে বিরক্ত হয়ে বলে উঠল। কি করছেন? ছাড়ুন আমাকে। রোনাক ছাড়লো না, নিজেদের মাঝে আরো ঘনিষ্ঠতা বাড়িয়ে আওড়ালো। কি এমন করলাম যে এমন ছটফট করছো? শুধু তো একটু জড়িয়েই ধরেছি, তবে তুমি চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু। নিজের উদর থেকে স্বামীর হাতটা ছাড়িয়ে নিল প্রিয়তা। সেই একই কণ্ঠে নির্লজ্জের মতো আওড়ালো। রাতেই তো সব হলো, এখন আবার কি? ঢং না করে ছাড়ুন তো, কাজ করতে দিন। রোনাক যেন বোকা বনে গেল। এই মেয়ের মন বোঝা দেয়। এই তো রাতে কত সুন্দর ব্যবহার করলো। একটু আগে তার মনে হচ্ছিল বিয়ে বউ এইসব কত সুন্দর, কিন্তু এক মুহূর্তেই যেন সব নষ্ট হয়ে গেল। মেয়েদের মুড সুইংয়েরও বলিহারি, আর তার বউ তো এক পিস। একটু লজ্জাও নেই। কত অবলীলায় বলে দিল রাতে তো সব হয়েছে। সে ঠিক আছে, কিন্তু রাতে হয়েছে বলে কি আর কখনো হতে পারে না? নিজেও বিরক্ত হয়ে সরে গেল বউয়ের থেকে। অসহায় কণ্ঠে আওড়ালো। এটা কোনো কথা প্রিয়? রোমান্স কি সময় দেখে করতে হয় নাকি? নতুন নতুন বিয়ে করেছি, যখন ইচ্ছা হবে তখনই রোমান্স হতে পারে। প্রিয়তা বুঝি তা মেনে নেওয়ার মানুষ। মুখ বাঁকিয়ে জবাব দিল। অত এনার্জি বা ইচ্ছে কোনোটাই নেই আমার। আপনার এত ইচ্ছে হলে একা একাই করুন। একা একা বুঝি রোমান্স করা যায়? এই মেয়েটা কখন কি বলে নিজেও বুঝে না যেন। গিয়ে বিছানায় বসে পড়ল রোনাক। বাঁকা কণ্ঠে আপন মনেই বলে উঠল। মেয়েরা বয়সী হলে রসকসীন হয়ে যায়, কথাটা আসলেই সত্য। বাক্যটা কানে প্রবেশ করতেই প্রিয়তা কাজের ফাঁকে কোনা দৃষ্টিতে তাকালো রোনাকের পানে। ছেলেটা কি তাকে ইনডাইরেক্টলি বুড়ি বলছে?
দাঁত কটমট করে উঠল মেয়েটা। এই হলো ছেলে মানুষ, একটু ছুতে না দিলেই হাজার কথা শোনায়। আর তার নিজের বয়সও যে কম না, তাকে ভুলে বসেছে। হিস করে বলে উঠল সে। আর ছেলেদের বয়স বাড়লে তাদের ছুকছুকানি বেড়ে যায়, সারাক্ষণ ছুকছুক করতেই থাকে। বউটা কি রেগে গেল নাকি? চোখ মুখ তো তাই বলছে। মেয়েটাকে আজ আরও রাগাতে ইচ্ছে হলো রোনাকের। আড়ালে শুষ্ক হেসে বলল, এই জন্য বাচ্চা আমি বিয়ে করতে হয়। বয়স স্বামীর মুখের উপর কথা বলতে পারে না। যখন ছুঁতে ইচ্ছে হয় তখনই ছুঁয়ে দেওয়া যায়। প্রিয়তা কোমরে 2 হাত রেখে সোজা হয়ে দাঁড়ালো। এমন করে তাকালো যেন রোনাকে এখনই ভস্ম করে দিবে। রেগে ভাঁজ করে রাখা পোশাকগুলো ছুঁড়ে মারল স্বামীর মুখের ওপর। গমগমে গলায় বলে উঠল, ঠিক আছে, করতে বাচ্চা মেয়ে বিয়ে। আমি এখনই আব্বুকে কল করে বলছি যেন আমাকে নিয়ে যায়। করবো না তোর মতো কালাচানের সংসার। রোনাক কেসে উঠল, ভয়ও পেল। মেয়েটা এতই রেগে গেছে যে সোজা তুই তুকারি শুরু করে দিল। হে আল্লাহ! রোনাক চটজলদি উঠে এলো। প্রিয়তা রুম থেকে বেরিয়ে যেতে নিতেই সে দৌড়ে গিয়ে 2 হাতে চাপটে ধরলো, তড়িঘড়ি আওড়ালো, এই প্রিয়, শোনা বউ আমার, আমি জাস্ট মজা করেছি। বিশ্বাস করো, একটুও মন থেকে বলিনি। প্লিজ রেগে চলে যেও না, প্লিজ বেব। এই তো এসেছে বান্দা লাইনে। তার বয়স নিয়ে কিনা খোটা দেয়। কতই বা বয়স তার? অদ্রিজার থেকেও মাস 2 ছোট সে। আর এই বান্দা কিনা ঠোঁট দুটো প্রসারিত করলো, তবে রাগ দেখিয়ে মুখে উচ্চারণ করলো, ছাড়ুন আমাকে, বলেছি যখন তখন করবই না আপনার সংসার। কোনো বাচ্চা আপনার মতো কালাচানকে বিয়ে করে আমিও দেখব। দূরে সরুন বলছি। রোনাক মেয়েটাকে টেনে নিয়ে গেল ভেতরে। বিছানায় বসিয়ে দিয়ে নিজে বসে পড়ল মেয়েটার পায়ের কাছে। মেয়েটার মুখের পানে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে অপরাধী স্বরে আওড়ালো, সরি তো বাবু, ভুল হয়ে গেছে। চাই না কোনো বাচ্চা মেয়ে। আমার প্রিয়ই ঠিক আছে। এমন কথা আর কোনোদিনও উচ্চারণ করবো না, প্রমিস। এই দেখো, কান ধরেছি, তবুও রেগে যেও না। ইস, এমন করে রাগ ভাঙালে কে রাগ করে থাকে? তবুও যেন প্রিয়তার মন গড়ল না। মুখ অন্যদিকে সরিয়ে বলল, কই কান ধরলে? আমি তো দেখতে পাচ্ছি না। হতাশ রোনাক, বড্ড হতাশ। কোন মুখে সে বউকে খেপাতে গিয়েছিল? কোন বলদে কামড়েছিল তাকে? এখন কিনা বউয়ের সামনে কানও ধরতে হবে। উপায় না পেয়ে সত্যিই কানে হাত দিল। মুখের ভঙ্গিমা কাদো কাদো করে বলল, এই দেখো জানো, সত্যিই কান ধরেছি। এবার তো খুশি হও। স্বামীর মুখভঙ্গিমা দেখে প্রিয়তা আর হাসি আটকে রাখতে সক্ষম হলো না। খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে কোনো মতে বলে উঠল, ইস, কি ইনোসেন্ট দেখাচ্ছে এখন আপনাকে, ঠিক যেন একটা বাচ্চা। বউকে হাসতে দেখে রোনাক স্বস্তি পেল। তার মানে এই মেয়ে তার সাথে নাটক করছিল, আর সে কিনা মেয়েটা হুদাই মানানোর চেষ্টা করছিল। সে হঠাৎ মেয়েটাকে হালকা ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়। নিজে উঠে মেয়েটার উপর ভর ছেড়ে দিয়ে দুজোড়া ওষ্ঠের মিলন ঘটালো। আকস্মিকতায় প্রিয়তার হাসি বন্ধ হয়ে গেল। স্বামীকে সরাতে চাইলো নিজের ওপর থেকে, তবে ব্যর্থ হলো মেয়েটা। শেষে নিজেও সায় জানালো স্বামীকে। মন ভরতেই ছেড়ে দিল রোনাক বউকে। প্রিয়তা জোরে জোরে শ্বাস নিয়ে বলল, হয়েছে, খুশি আপনি? তাহলে শুনুন, এখন আমি নিচে যাই। আপনাকেও তো অফিসে যেতে হবে। খেতে যাবেন? চলুন। রোনাক পাশে শুয়ে পড়ে মেয়েটাকে টেনে বুকে নিল। সুন্দর করে আগলে নিয়ে মিনতি করে আওড়ালো, এভাবে আর একটু থাকি প্লিজ। সারাদিন তো তোমার থেকে দূরে থাকতে হবে। প্রিয়তা বাধা দিল না। সুন্দর করে মাথা রাখলো স্বামীর বক্ষে। হৃৎপিণ্ডে ধুকপুকানি শব্দ কানে এসে বাড়ি খেলো মেয়েটার। শান্তি পেল প্রিয়তা, তবে সেই সাথে সাবধানবাণী শুনিয়ে দিল স্বামীকে, ঠিক আছে, আর হ্যাঁ, ভুল করে আমাকে খেপাতে আসবেন না, তাহলে আজকের থেকেও করুণ অবস্থা হবে আপনার। মাথায় রাখেন। নিজের পোশাকগুলো গুছিয়ে ব্যাগে ভরছিল তমাল। কখনো বোনের বাড়িতে না আসা ছেলেটা এই বেলায় কতদিন এসে থেকে গেল। তার নিজেরই কেমন লজ্জা লাগছে। আজ যত দ্রুত সম্ভব চলে যেতে চায় সে, কিন্তু সমস্যা একটাই, বোনটা বাড়ি নেই। ফিরলেই সে আর এক মুহূর্ত দেরি করবে না। এর মাঝেই হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো। কে এলো আবার? দরজার দিকে এক পলক তাকিয়ে ছোট্ট করে বলে উঠল, দরজা খোলাই আছে। তৎক্ষণাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রায়া। তমালকে দেখতে পেয়ে মুচকি হেসে বলে উঠল, এই যে বেয়াদব বেয়াই, খেতে যাবেন না? মা আপনাকে খেতে ডাকছে। রায়ার কণ্ঠস্বর পেয়ে পুনরায় ফিরে তাকালো তমাল। এই মেয়েকে সকাল সকাল দেখেই মেজাজ খারাপ হলো। মনে পড়ল সেই 2 ভাইয়ের দৃষ্টি।
সর্বদা কাছে আসে এই মেয়েটা, অথচ ফেসে যায় সে। কি মুসিবত! তবুও ঠান্ডা স্বরে বলে উঠল, তো তোমাকে ডাকার জন্য অন্য কাউকে পাওনি বুঝি? তোমাকে কেন আসতে হবে? তুমি আমার আশেপাশে আসবে না, বুঝলে? রায়া ভ্রুকুঞ্চিত করে তাকালো। এ ছেলের আবার কি হলো? তাকে নিয়ে কি সমস্যা? বিছানার দিকে গিয়ে বিছানার ওপর 2 পা ভাঁজ করে বসে পড়ল। মেয়েটাকে বসতে দেখে তমালের ভ্রু কুঁচকে এলো। বিস্ময় নিয়ে বলল, আমি তোমাকে দূরে থাকতে বলছি, আর তুমি আরও জেকে বসছো। যাও এখান থেকে। আগে বলুন, আমাকে নিয়ে কি সমস্যা আপনার? কোন পাকাতানে মই দিয়েছি আমি? কি জবাব দিবে এবার সে? কি বলবে? তোমার ভাইদের পছন্দ নয় তুমি আমার আশেপাশে থাকো। নাকি এটা বলবে, আজকাল তোমাকে দেখলেই আমার কেমন কেমন লাগে, গলা শুকিয়ে আসে, বুকটা ধুকপুক করে ওঠে। কিন্তু এসব মোটেও ঠিক না। আমি জানি না কি হয় আমার, কিন্তু তোমার প্রতি কোনো অনুভূতি জন্মাক এটা কখনো চাই না। বলবেটা কি সে? এই মেয়ে কি কিছু বুঝবে? বুঝলে একটা যুবক ছেলের সাথে এত ফ্র্যাঙ্কলি কথাই বলতো না বোধ হয়। তমাল চোখ সরিয়ে ছোট করে বলে উঠল, কোনো সমস্যা নেই, এমনিতেই তুমি যাও এখান থেকে। রায়া আরও গেড়ে বসলো সেখানটায়। মানে সে জবাব না নিয়ে কোথাও যাচ্ছে না এখান থেকে। ভূমিকম্প হয়ে গেলেও না, মুখেও ভাবলেশীন উচ্চারণ করলো, এই যে বসলাম, জবাব না নিয়ে আর উঠছি না। তমাল বিরক্ত হলো। সামান্য বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? সাদে কি এই মেয়েকে সে বাচ্চা বলে? যা ইচ্ছে করুক, সে নিজেই চলে যাবে রুম ছেড়ে, তাহলেই হয়। তাছাড়া একটু পরেই তো এই বাড়ি ছেড়েই চলে যাবে সে। তখন এই মেয়ে আর কিছু করতে পারলে তো? যাওয়ার কথা স্মরণ হতেই হঠাৎ শুধিয়ে উঠল, আমার বোন মানে তোমার ভাবি কখন বাড়ি ফিরবে জানো তুমি? কথা ঘুরাতে দেখে রায়াও বিরক্ত হলো। বেয়াদব লোক। একে তো তার আশাও সমস্যা এ লোকের, আবার জবাবটাও দিল না। রেগে তেচরা স্বরে শুধিয়ে উঠল, কেন? ভাবিকে দিয়ে কি কাজ? কারণ তোমার ভাবি ফিরলে আমি বাড়ি যাব। রায়া মুখ বাঁকিয়ে আওড়ালো, তো যান, কে বারণ করেছে? ভাবি ফিরলে আমি ভাবিকে জানিয়ে দিব যে তার বেয়াদব ভাই বিদায় নিয়েছে।